জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। ডক্টর ইউনূস সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা আপিল বিভাগে বাতিল। প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চের সর্বসম্মতিতে রায়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। শিক্ষা উপদেষ্টার অনুরোধের পরও ভিসির পদত্যাগ দাবিতে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয়ে সিরিজে জিম্বাবুয়ের লিড। মিরাজের 10 উইকেটের পরও 4 দিনে জিতল আফ্রিকান প্রতিপক্ষ। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্সেনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার 725 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠক হয়েছে অধ্যাপক ইউনূসের। বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসছে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা প্রধান উপদেষ্টাকে জানান লরেন। দোহায় আর্সেনা সম্মেলনে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, এই সমস্যা বহুমাত্রিক। এর প্রভাব রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত। অধ্যাপক ইউনূস বলেন, একমাত্র টেকসই প্রত্যাবাসনই পারে এই সংকটের সমাধান করতে। বিশ্ব নেতাদের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের এমন আলোচনা তাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন, সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বাংলাদেশ প্রায় 13 লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 ব্যক্তির নামে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। পরাগ আজিমের রিপোর্ট।
2023 সালের 30 মে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 7 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে গত বছরের 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনুস সহ 7 জন। শুনানি নিয়ে গত বছরের 24 জুলাই আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন অধ্যাপক ইউনুস সহ 7 জন। লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 21 অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন, যার ধারাবাহিকতায় আপিলের উপর শুনানি হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ বুধবার রায় দেন। আমরা এই চার্জের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসলাম। আমরা কোয়াশমেন্ট চাইলাম যে এই মামলাটা চলে না সমস্ত কিছুতে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব, উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি যে কোয়াশমেন্ট যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেয়ে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান। কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামাইলি রিজেক্ট করেছিল সেটা আজকে সেট অ্যাসাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। অধ্যাপক ইউনুস ছাড়া বাকি 6 জনের একজন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রতিশোধ নিতে চাই না, রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়া হবে। রংপুরে বিএনপির 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যত জনগণের কাছে পৌঁছানো যাবে তত ভালোভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে রংপুর বিভাগে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। দ্বিতীয় দিনের কর্মশালা ছিল রংপুর নীলফামারী জেলার নেতাদের নিয়ে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সবাইকে 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা 31 দফার পক্ষে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। রাহুল রায়, চ্যানেল আই। শিক্ষা উপদেষ্টার অনুরোধ সত্ত্বেও ভিসির পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের 37 শিক্ষার্থীর সামরিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে 7টি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিলে 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কুয়েট উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অনশনের মধ্যে বুধবার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার কুয়েট ক্যাম্পাসে যান।
তিনি শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার প্রত্যাহার করেছে। এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেল থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের একটি হল খুলে দেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে কুয়েটের উপাচার্যের অপসারণ দাবিতে যে কোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার দাবি আদায়ে ব্যর্থ। দিয়েছে সিন্ডিকেট মিটিং ডেকে, সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে যদি পদত্যাগ করতে সামর্থ্য না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। আমরা এমন অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং শিক্ষার্থীরা যে সারা দেশে ব্লকেট ঘোষণা করেছে এবং অনশন করছে, আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। এছাড়া কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। সিলেট টেস্টে জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯১ রানে অল আউট হয়। জবাবে জিম্বাবুয়ে তুলে ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৫৫ রানে অল আউট হলে জিম্বাবুয়ের সামনে টার্গেট দ্বারা ১০৪। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, জুলাই আগস্ট বিপ্লব পূর্ববর্তীতেও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি। ভুয়া ৪০ লাখ কার্ডধারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির কার্যক্রম নিয়ে আলোচনা সভায় তিনি বলেন, এখন থেকে ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য এমন নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেওয়া হবে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা সৃষ্টির পাশাপাশি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো না গেলে সিন্ডিকেট ভাঙা কঠিন। অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ জানান, আগামীতে চাল, ডাল, তেল ও চিনির সাথে সারা দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ডিম ও সাবান সরবরাহ করবে টিসিবি। টিসিবির কার্ড দেখেছি, ৫ তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি। এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। বাণিজ্য মন্ত্রণালয় আমার যে পার্সোনাল যে আগ্রহ, যেখানে আমি ডেভেলপমেন্ট আনতে চাই, দ্যাট ইজ টিসিবি। আমার মনে হয়েছে যে মানুষের যে সরকারের ব্যবস্থাপনা এবং মাঠ প্রশাসনের উপরে তাদের যে আস্থা, এই আস্থা কখনোই কাজ করবে না যদি ওই লোকটা, ওই যে এটা যোগ্য, সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটক সহ ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ২ দফায় উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে দিল্লি বিমানবন্দরে নেমেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপর সন্ধ্যায় নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস এর সাথে জরুরি বৈঠক হয়। হত্যাকাণ্ডের দ্রুত জবাব দেয়া হবে বলে ইতিমধ্যে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বলে জানা গেছে।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এদিকে নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে কাশ্মীর হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তানি 4 জনকে শনাক্ত করা হয়েছে। ওই 4 জন হল আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। কৃষি সংবাদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাষিরা বছর জুড়ে ধানের আবাদ করে থাকে। এর মধ্যে বোরো ধান অন্যতম। এবার সেই বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মেহেরপুরে। আর কিছুদিনের মধ্যে শুরু হবে ধান কাটা। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা কৃষকের। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। অবৈধ বালু উত্তোলনের ফলে পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হাজারো মানুষ। কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক একর জমি। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলার মালচন্ডি মুন্সিপাড়া এলাকায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, করতোয়া নদীর মালচন্ডি মৌজা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে শতাধিক একর আবাদি জমি। জীবন জীবিকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর সেলস অফিসে মৃত্যু বিমা দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। বিমা গ্রাহকের 6,000 টাকার বিপরীতে মৃত্যু দাবি বাবদ 66,000 টাকা চেক প্রদান করা হয়। বুধবার রোহনপুর সেলস অফিসে কোম্পানির GM মোহাম্মদ আলম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক এবং CSDO মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। নেতৃত্বে বেঞ্চের সর্বসম্মতিতে রায়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। শিক্ষা উপদেষ্টার অনুরোধের পরও ভিসির পদত্যাগ দাবিতে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয়ে সিরিজে জিম্বাবুয়ের লিড। মিরাজের 10 উইকেটের পরও 4 দিনে জিতল আফ্রিকান প্রতিপক্ষ। এই সঙ্গে শেষ করছি এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।